নমস্কার। খবর.অনলাইনের পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের এই পডকাস্ট সিরিজে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল আলোচনা সমাজ, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, স্টার্টআপ এবং আরও অনেক বিষয়। প্রতিটি পর্বে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। আজকের আলোচনাটা খুব জরুরি একটা বিষয় নিয়ে। অনলাইন জগতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই যে ভুয়া খবর বা ফেক নিউজ, এটা এত তাড়াতাড়ি কিভাবে ছড়িয়ে পড়ে, এর পেছনের মনস্তত্ত্বটা কি? কেন মানুষ জেনে বা না জেনেই ভুল তথ্য শেয়ার করে ফেলে? চলুন এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা যাক। হ্যাঁ, বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যাটা দেখুন, প্রায় ৩৭৬ মিলিয়ন। বিশাল সংখ্যা কিন্তু। ৩৭৬ মিলিয়ন? বাবা! হ্যাঁ, আর এর মধ্যে প্রায় ৪৯%, মানে প্রায় অর্ধেক মানুষই খবরের জন্য এই সোশ্যাল মিডিয়ার ওপরই ভরসা করেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলো। তার মানে খবর পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠছে এগুলো অনেকের কাছেই। ঠিক তাই। আর এখানেই কিন্তু ফেক নিউজের আসল বাড়বাড়ন্ত। এই বিশাল ব্যবহারকারী গোষ্ঠী আর প্ল্যাটফর্মগুলোর যা ধরন, তাতে ভুল খবর ছড়ানোটা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, এই যে এত দ্রুত ছড়াচ্ছেন বলছেন, এর কারণটা কি? শুধু কি ওই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম, যেভাবে ওরা জিনিস দেখায় সেটাই দায়ী? দেখুন, অ্যালগোরিদমের ভূমিকা তো অবশ্যই আছে, অস্বীকার করার উপায় নেই। প্ল্যাটফর্মগুলো তো সেভাবেই তৈরি যাতে যেসবে বেশি লাইক, কমেন্ট, শেয়ার আসে, সেইগুলোই বেশি লোকের কাছে পৌঁছয়। এঙ্গেজমেন্ট যাকে বলে। হ্যাঁ, ওই এঙ্গেজমেন্ট। আর এর ফলে অনেক সময় ভুল তথ্য চট করে ভাইরাল হয়ে যায়। কিন্তু আসল কারণটা বোধহয় আমাদের নিজেদের মধ্যেই, আমাদের চিন্তাভাবনার ধরনের মধ্যে। আমাদের চিন্তাভাবনার মধ্যে? হ্যাঁ, আমাদের কিছু জ্ঞানীয় দুর্বলতা আছে, যাকে বলে কগনিটিভ ভালনারেবিলিটি। এই দুর্বলতাগুলোই ফেক নিউজ গ্রহণ করতে আর ছড়াতে সাহায্য করে। ইন্টারেস্টিং তো। তার মানে সমস্যাটা শুধু বাইরের প্রযুক্তির নয়, আমাদের ভেতরেরও। কিরকম দুর্বলতা এগুলো একটু বলবেন? হ্যাঁ, বেশ কয়েকটা ব্যাপার আছে। যেমন ধরুন কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস? হ্যাঁ, এর মানে হলো আমরা সেই তথ্যগুলোই বেশি খুঁজি, বেশি বিশ্বাস করি আর শেয়ারও করি যেগুলো আমাদের আগে থেকে থাকা ধারণা বা বিশ্বাসের সাথে মিলে যায়। ও আচ্ছা, তথ্যটা সত্যি কি মিথ্যে সেটা বড় কথা নয়, আমার বিশ্বাসের সাথে মিলছে কিনা সেটাই আসল। অনেকটা তাই। নিজের মতের সাথে মিললে আমরা সহজে গ্রহণ করে নিই। আবার ধরুন মোটিভেটেড রিজনিং বলে একটা ব্যাপার আছে। সেটা কি রকম? সেটা হলো যে তথ্য আমাদের পছন্দের বা মতের সাথে মেলে, সেটা আমরা প্রায় না দেখেই বিশ্বাস করে ফেলি। কিন্তু যেই কোনো তথ্য আমাদের মতের বিরুদ্ধে যায়, তখন আমরা খুব খুঁটিয়ে দেখি, সন্দেহ করি। একদম, তখন আমরা অনেক বেশি করে সেটা যাচাই করার চেষ্টা করি বা এড়িয়ে যাই। তার মানে সত্যি খোঁজার চেয়ে নিজের বিশ্বাসকে টিকিয়ে রাখাটাই অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি। এটা তো গেল বিশ্বাসের ব্যাপার, কিন্তু আবেগের কোনো ভূমিকা আছে? প্রায় তো দেখি খুব সাংঘাতিক ইমোশনাল খবর বা ছবি হুহু করে ছড়ায়। আবেগের ভূমিকা বিরাট। ফেক নিউজ ছড়ানোর অন্যতম প্রধান হাতিয়ারই হলো আবেগ। তাই নাকি? হ্যাঁ, ফেক নিউজগুলো প্রায়শই ভয়, রাগ, ঘৃণা বা ধরুন খুব তীব্র দেশপ্রেম, এই ধরনের অনুভূতিগুলোকে উস্কে দেওয়ার জন্য তৈরি করা হয়। ও। আর গবেষণা বলছে এই যে আবেগ মেশানো কন্টেন্ট, এগুলো সাধারণ সাদামাটা তথ্যের চেয়ে প্রায় ৬ গুণ বেশি তাড়াতাড়ি ছড়ায়। ৬ গুণ? হ্যাঁ, কারণ আবেগ আমাদের যুক্তিবোধকে কিছুটা হলেও পাশ কাটিয়ে যায়। ফলে আমরা চট করে বিশ্বাস করে ফেলি, শেয়ারও করে দিই। আর তার সাথে যোগ করুন রিপিটেড এক্সপোজার, একই জিনিস বারবার দেখা। ঠিক, একই ভুল তথ্য যদি বারবার আমাদের চোখের সামনে আসতে থাকে, তখন সেটা কেমন যেন পরিচিত মনে হয়। আর পরিচিতি থেকে আস্তে আস্তে অজান্তেই একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায়। এটা ঠিক। পরিচিত জিনিসকে আমরা সহজে সন্দেহ করি না। আচ্ছা, এগুলো তো গেল ব্যক্তিগত স্তরের ব্যাপার। কিন্তু যখন একটা পুরো গ্রুপ, ধরুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক কমিউনিটি, যেখানে সবাই মোটামুটি একই রকম ভাবে। হ্যাঁ, ইকো চেম্বার যাকে বলে। হ্যাঁ, ওই ইকো চেম্বার। সেখানে যখন একটা ভুল খবর ঢোকে, তখন কি হয়? তখন ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। ওটাকে বলে গ্রুপ পোলারাইজেশন।
মানে ওই সমমানা লোকেদের গ্রুপে যখন একটা ভুল তথ্য শেয়ার হয় তখন সবাই মিলে সেটাকে সমর্থন করে, একে অপরের বিশ্বাসকে আরও জোরালো করে তোলে। মানে কেউ আর প্রশ্ন তোলে না। প্রশ্ন তোলার সুযোগ কমে যায়, বা তুললেও সেটাকে পাত্তা দেওয়া হয় না। উল্টে যারা ওই তথ্যে বিশ্বাস করে তারা আরও বেশি করে নিজেদের অবস্থানে দৃঢ় হয়ে যায়। ভারতের রাজনৈতিক বা ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে এই জিনিসটা খুব দেখা যায়। এই ইকো চেম্বারগুলো ফেক নিউজ ছড়াতে দারুণ সাহায্য করে। তার মানে আমাদের মনের এই স্বাভাবিক প্রবণতাগুলোকেই কাজে লাগাচ্ছে কেউ কেউ। কিন্তু কারা, কেন ছড়াচ্ছে এগুলো, কি লাভ তাদের? উদ্দেশ্য তো নানা রকম হতে পারে। ভারতে যেমন ধরুন রাজনৈতিক ফায়দা তোলার জন্য, প্রতিপক্ষকে ছোট করা বা নিজের দলের প্রচার। হ্যাঁ, এটা তো দেখি। ধর্মীয় বিদ্বেষ বা উত্তেজনা ছড়ানো, ব্যবসার ক্ষতি করা বা লাভ করা, স্রেফ একটা হইচই ফেলে দিয়ে নিজে পরিচিতি পাওয়ার লোভ, এরকম অনেক কিছুই কারণ হতে পারে। কিন্তু সবসময় কি জেনে শুনেই ছড়ায়, নাকি ভুল করেও লোকে শেয়ার করে ফেলে? না না, সবসময় যে খারাপ উদ্দেশ্য নিয়েই ছড়ানো হয় তা নয়। সেটাকে বলে ডিসইনফরমেশন, জেনে শুনে ভুল তথ্য ছড়ানো। কিন্তু অনেক সময় মানুষ ভুল বুঝে বা ধরুন খবরের সত্যিটা যাচাই না করেই শেয়ার করে ফেলে, সেটাকে বলে মিসইনফরমেশন। ও আচ্ছা, ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন দুটো আলাদা? হ্যাঁ, দুটো আলাদা, কিন্তু ফলটা একই হতে পারে। ভুল খবরটা ছড়াচ্ছে। তাহলে এই যে যাচাই করার ক্ষমতা, বা যাকে আমরা মিডিয়া লিটারেসি বলি, ডিজিটাল তথ্যকে বোঝা, যাচাই করা, এটার অভাব কি একটা বড় কারণ? অবশ্যই, এটা খুব বড় একটা কারণ। মিডিয়া লিটারেসির অভাব মানুষকে ফেক নিউজের খুব সহজ শিকার বানিয়ে দেয়। ভারতে একটা সমীক্ষায় ৬৫% মানুষই মনে করেছেন যে এই মিডিয়া লিটারেসির অভাবটাই ফেক নিউজ ছড়ানোর প্রধান কারণ। ৬৫%? বেশিরভাগ মানুষই তাহলে এটা মনে করেন? হ্যাঁ, এর সাথে আরও একটা জিনিস দরকার, সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা। কোনো তথ্য পেলেই সেটাকে সহজে বিশ্বাস না করে একটু প্রশ্ন করা, বিভিন্ন দিক থেকে ভেবে দেখা, এই মানসিকতাটা খুব জরুরি। ঠিক। এই সব কিছুর প্রভাব তো নিশ্চয়ই মারাত্মক। আমরা তো চারদিকে দেখছিও। হ্যাঁ, প্রভাব খুবই মারাত্মক হতে পারে। সমাজে বিভেদ তৈরি হওয়া, মেরুকরণ বেড়ে যাওয়া, ঘৃণা ছড়ানো, এগুলো তো আছেই। তার ওপর জনস্বাস্থ্যের ঝুঁকি থাকে। যেমন ধরুন কোভিড টিকার সময় কত ভুল তথ্য ছড়িয়েছিল। হ্যাঁ, মনে আছে। এমনকি হিংসাত্মক ঘটনা পর্যন্ত ঘটেছে। ঝাড়খণ্ডে গণপিটুনির ঘটনা বা ভারতের বিভিন্ন জায়গায় ছেলে ধরা বা কিডনি পাচারের গুজব ছড়িয়ে যে ভয়ঙ্কর সব কাণ্ড হয়েছে, এগুলো তো ফেক নিউজেরই ফল। ভাবলেই ভয় লাগে। এর ফলে কিন্তু শুধু ব্যক্তি বা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম বা সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকেও মানুষের ভরসা কমে যায়। সেটাও একটা বড় ক্ষতি। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? এই ফেক নিউজের স্রোতটা থামানোর বা কমানোর জন্য কি করা যেতে পারে? দেখুন, পুরোপুরি থামানো হয়তো খুব কঠিন, কিন্তু চেষ্টা তো করতেই হবে। ভারতে বেশ কিছু ভালো ফ্যাক্ট চেকিং সংস্থা কাজ করছে। যেমন সরকারের পিআইবি ফ্যাক্ট চেক আছে, আবার অল্ট নিউজ, বুম লাইভ, এরকম অনেক স্বাধীন সংস্থাও আছে। হ্যাঁ, এদের নাম শুনেছি। এরা খবর যাচাই করে দেয়। ঠিক, এরা ভাইরাল হওয়া খবরগুলোর সত্যি মিথ্যে যাচাই করে রিপোর্ট প্রকাশ করে। এটা খুব জরুরি একটা কাজ। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও কিছু ব্যবস্থা নিচ্ছে। যেমন ধরুন হোয়াটসঅ্যাপে এখন মেসেজ ফরওয়ার্ড করার একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে, বা ফেসবুকে সন্দেহজনক পোস্টে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু আইনি ব্যবস্থাও আছে আমাদের দেশে, তথ্য প্রযুক্তি আইন বা দণ্ডবিধির কিছু ধারা। কিন্তু এগুলো কি যথেষ্ট? হয়তো পুরোপুরি যথেষ্ট নয়, কারণ আসল বদলটা আসতে হবে আমাদের নিজেদের মধ্যে থেকে। ব্যক্তিগত স্তরে সচেতনতা বাড়ানো আর মিডিয়া লিটারেসি বাড়ানো, এটাই সবচেয়ে জরুরি। আমাদের প্রত্যেককে কোনো কিছু শেয়ার করার আগে অন্তত একবার থামা উচিত, একটু ভাবা উচিত, সম্ভব হলে একটু যাচাই করে নেওয়া উচিত। এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। তাহলে মধ্য কথাটা দাঁড়াচ্ছে, ফেক নিউজ শুধু একটা প্রযুক্তি বা প্ল্যাটফর্মের সমস্যা নয়, এর শেকড়টা আসলে আমাদের মনে, আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থার গভীরে, তাই তো? একদম তাই। আমাদের নিজেদের চিন্তার যে কিছু পক্ষপাত আছে বা আমরা তথ্যের প্রতি যেভাবে আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাই, এগুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে। আর ইন্টারনেটে যা কিছুই দেখি সেটাকে একটু সংশয়ের চোখে দেখা, প্রশ্ন করা, এই অভ্যাসটা দরকার। এটা সত্যি ভাবনার বিষয়। আমাদের মন যেভাবে কাজ করে,
আর অনলাইন দুনিয়াটা যেভাবে তৈরি, এই অবস্থায় রোজকার জীবনে আমরা এমন কোন ছোট্ট বদল আনতে পারি নিজেদের অভ্যাসে, যাতে এই ভুল তথ্যের স্রোতে ভেসে না যায়, বা অন্তত তার খারাপ প্রভাবটা একটু কমাতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আলোচনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে খবর.অনলাইনকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।